জোড়াদিঘি গ্রামের বড় পুকুরের পাড়েই ছিল ভোপেনের বাড়ি। দুই ছেলে পটল ও কমল এবং তাদের স্ত্রীকে নিয়ে ভোপেনের সংসার। কিন্তু সেই সংসারে মায়া ত্যাগ করে কিছুদিন আগে ভোপেন মারা যায়। এরপর একদিন পটল, এই পটল, এদিকে একটু শুনে যা তো। জি দাদা, ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম কি, অনেক দিনই তো হচ্ছে আমার ঘাড়ের ওপর বসে বসে খেলি। এবার একটু নিজের সংসারটা গোছা। আর কদিন এভাবে চলবে বলি? কি বলছো দাদা? আমি তো তোমার সাথেই মাঠে কাজ করি, সারগুলোকেও দেখাশোনা করি। এর বাইরে মাঝে মাঝে টুকটাক সবজিও চাষ করছি। আর এসবে যা আয় হচ্ছে, তার সবটি তো আমি সংসারেই দিয়ে দিচ্ছি। ও, তাহলে তুই বলতে চাচ্ছিস আমি তোর পয়সায় বসে বসে খাচ্ছি? না দাদা, আমি তা বলতে চাইনি। তুমি আমাকে ভুল বুঝছো। দেখ পটল, আমার আর বোঝাবুঝির কোনো দরকার নেই। এত তর্কের চেয়ে ভালো বাবা যা দিয়েছে তা ভাগ করে দে। আমারটুকু আমাকে দিয়ে দে, তোরটুকু তুই নিয়ে যা। আমি কি করে আর ভাগ করে দিব বলো? তুমি বড়, তুমি আমাকে যা দেবে আমি তাতেই খুশি। ঠিক আছে, তবে মাঠেই চল, সেখানেই তোকে তোর ভাগটা দিয়ে দেব। এরপর দুইজন মাঠে যায়। শোন, বাবা তো এমনিও বেশি জমি টমি আমাদেরকে দিয়ে যায়নি। এই এত অল্প জমি ভাগাভাগিরই বা কি দরকার? ভাগ করলে বরং দুজনেরই ক্ষতি হবে, কি বলিস? তোমার যা ভালো মনে হয় দাদা। তাহলে এক কাজ কর, তুই বরং ষাট দুটোকে রেখে দে, আর আমি না হয় জমিটাই রাখলাম। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, আপদটা গেল, জমিটাও আমার হলো। আমার যে কি খুশি লাগছে, এবার আমার সুদিন ফিরবে। হায় ভগবান, এই ষাঁড় দুটো নিয়ে আমি কি করব? বরং এগুলো পালতে গিয়ে তো আমার আরো বেশি টাকা খরচা হয়ে যাবে। এদিকে দাদাকেও মুখের উপর কিছু বলতে পারছি না। কি যে করি। এরপর থেকে কমল তার জমিতে কাজ করতে থাকে আর পটল ষাঁড় দুটোর যত্ন নিতে থাকে। যাক, এবার মাঠে বেশ কয়েকটা সবজি লাগিয়েছি। ধানগুলোও তো আগের থেকে বেশি ফলন দেবে মনে হচ্ছে। আর ওই পটলটাকে সরিয়ে দিয়েও বেশ শান্তি লাগছে। এহ, বাপ মার আদরের ছেলে, কি দরদ! আহা! ভাগ্যিস বাবা মরে যাওয়ার আগে কিছু ভাগ করে দেয়নি, নইলে আমাকে তো কাঁচকলাটাই দিয়ে যেত। এই ষাঁড়গুলো তো শুধু খেয়েই যাচ্ছে, কবে না জানি আমাকেও খেয়ে ফেলে। এগুলোকে নিয়ে যে কি করব, দূর ছাতার মাথা, কিছুই বুঝতে পারছি না। এদিকে কিছু টাকা দরকার। দাদাকে একবার বলেই দেখব না কি? আচ্ছা যাই, একবার না হয় বলেই দেখি। দাদা, ও দাদা, কি রে, কি হয়েছে? বলছি কি, আমাকে কিছু টাকা দাও না। আমার এই ষাঁড়গুলোর জন্য কিছু খাবার কিনতে হবে। তোর কি মনে হয় যে এখানে আমি সবজি না লাগিয়ে টাকার গাছ লাগিয়েছি, যে আসলাম চাইলাম আর পকেট পুরে নিয়ে গেলাম? আমার কাছে ওসব টাকা পয়সা কিছু হবে না বাপু। আর টাকা কোত্থেকে আসবে বল দেখিনি? না মানে, আর কোনো মানে মানে না করে এখন এখান থেকে যা তো। হাত পাতার স্বভাবটা তোর আর গেল না। কয়েকদিন পরে পটল তার ঘরে বসে বসে কিছু একটা ভাবছিল। সেই সময় এই নাও, চল। হ্যাঁ, ও জল,
দাও 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 দাও। কি এত ভাবছো বলো তো? কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। ঘরের সব তো ফুরিয়ে এলো, আর এই সার দুটো দিয়েও তেমন কিছু একটা উপায় করতে পারছি না। দাদাকে বললাম কিছু টাকা ধার দিতে, তাও তো আমাকে দিল না। বুঝতে পেরেছি, কিন্তু কিছু তো একটা করতেই হবে, নইলে এভাবে আর কয়দিন যাবে বলো? সেটাই তো, এখন তো মনে হয় পরের জমিতে খেটে খাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। হ্যাঁ, তাই তো। তুমি তো অন্যদের জমিতে কাজ করতে পারো। কি কি সব বলছো? আরে শোনো না, আমাদের যে সার দুটো আছে ওইগুলো দিয়ে তো অন্যদের জমিতে হাল চাষ করতে পারো। তাহলেই তো দুটো পয়সা ঘরে আসবে, আর সামনে তো সবার জমিতেই হাল নামাতে হবে। ঠিক বলছো তো, খুব ভালো বুদ্ধি। দাঁড়াও, আমি আজকে গ্রামের কজনের সাথে কথা বলে রাখবো। সে ঠিক আছে, এখন আগে খেতে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ওইদিকে কমলও দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসে। ওই গো গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও দেখিনি, মেলা কাজ পড়ে আছে। তোমার শুধু সারাদিন কাজ আর কাজ, ঘরে যে বউ আছে সেই দিকে কোনো খেয়াল নেই। এ আবার কেমন কথা? খেয়াল থাকবে না কেন? খুব খেয়াল আছে। এতই যখন খেয়াল, তাহলে আমাকে এখনো সেই আদি যুগে চুরি হাতে দিতে হয়। বাপের বাড়ি গেলে সবাই কত কথা শোনায়, কিন্তু আমি কেন এত কথা শুনবো? হ্যাঁ, তুমি কি পারো না আমায় দুটো নতুন পালা বানিয়ে দিতে? ও আচ্ছা আচ্ছা, এ কথা। ঠিক আছে, ঘরে তো টাকা রাখাই আছে, তোমার যা লাগে নিও। এ নিয়ে নতুন দুটো পালা বানিয়ে ফেলো। ঠিক আছে, এত করে যখন বলছো তখন নতুন দুটো পালা বানাবো। উম, আমি আবার কখন এত করে বললাম, কিছুই তো মনে পড়ছে না। কিছুদিন পরে পটল নিজেদের গ্রামে হাল চাষ করতে থাকে। তখন পাশের গ্রামের মানিক দাদা এসে পটলকে বলে, কি রে পটল, হাল চাষ করতাছুস নি? হ্যাঁ 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 গো দাদা, ভাবলাম সারগুলো এভাবে ঘরেই পড়ে আছে, তাই একটু কাজে লাগাই, এই আর কি। ও, ভালা ভালা, তুই তো দেখি ভালাই হাল চাষ করস। তা এক কাজ করবি নি, আমাদের ওইখানে একটা জমি আছে বুঝছস, তো ওইখানে লাঙল ফালাইতে হইব। তা কাল কি তুই করতে পারবি নি? হ্যাঁ দাদা, খুব পারবো। তা তোমাদের তো অনেক জমি, সব জমিতে কি লাঙল ফেলতে হবে নাকি? হরে, তুই তো জানোসই আমরা সেই বাপ দাদার আমল থেকে ধান চাষ করি। তোর চিন্তা করতে হইব না, একদিনে সব করতে হইব না, তুই তোর সুবিধা মতো করলেই হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কালকে যদি যাস তাইলে কিছু টাকা অগ্রিম দিয়ে দেবো নে। সে আপনার ইচ্ছে দাদা, আমি কাল সকালেই আপনাদের ওদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। ঈশ্বর ঈশ্বর, অবশেষে তুমি মুখ তুলে চাইলে, অশেষ কৃপা তোমার। বইয়ের বুদ্ধিটাও বেশ কাজে লাগলো। এবার টাকা পেলে ওকে একটা নতুন শাড়ি কিনে দেব। অন্যদিকে কমল মন খারাপ করে ঘরে বসে থাকে। সেই সময় কৃষ্ণা ঘরে ঢুকে। কি গো, কি হয়েছে তোমার? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? কলেরা আমাশা হলো নাকি? ইস, কথার কি ছিরি দেখনি? আমি মরছি আমার কষ্টে, আর উনি এসেই উল্টা বক বক করতে শুরু করে দিয়েছে। তুই এরকম ডায়রিয়া রোগীর মতো মুখ করে রাখলে আর কি বলবো? হ্যাঁ, শুধু শুধু আমাকে বকি, বললেই তো হয় কি হয়েছে। ও আচ্ছা, বুঝেছি। কি বুঝেছো শুনি? আরে, এইবার জমিতে ভালো ফসল হয়নি, তাই টাকা পয়সা হাতে বেশি নেই, তাই মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছো, তাই না? এত কথা বলো না তো, যাও এখান থেকে, যাও বলছি। আমাকে তাড়িয়ে দিলে কি ঘরে টাকা চলে আসবে যে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আর একটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ, সত্যি কথা বললেই তো দোষ। হাহ। কিছুদিন পর এক সন্ধ্যায় পটল বাড়ি ফিরে রাধাকে ডাকতে থাকে। রাধা, ও রাধা, কোথায় তুমি? কি হলো,
এত টাকাটা কি করছো কেন? এই দেখো তোমার জন্য কি এনেছি। এটা আবার কি? খুলে দেখোই না এর মধ্যে কি। ওমা, কি সুন্দর শাড়ি! এটা কি আমার জন্য? না, আমার জন্য। আর আমি না পরলে ওই ষাঁড়গুলোকেই না হয় পরিয়ে দেব। আজব কথা, এ ঘরে শাড়ি পরার মতো তুমি ছাড়া আর কি আছে শুনি? অনেক সুন্দর হয়েছে শাড়িটা, কিন্তু এত টাকা কোথায় পেলে? আরে ওই তো মানিক দাদার ওখানে চাষ করতে গিয়েছিলাম, সেখান থেকে কাজের কিছু বায়নার টাকা দিল, সে টাকা দিয়েই শাড়ি কিনেছি। শুধু শুধু শাড়ি কিনতে গেলে কেন? বরং আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে দেখো না, কোথাও জমি কিনতে পারো কিনা। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে না হয় একটু একটু করে টাকা জমাবো। ঠিক আছে। গিন্নি, শোনো না, বলছি কি, তোমার ওই বালাগুলো আছে না? হ্যাঁ, কি হয়েছে তাতে? বলছি, এবার তো ফলন ভালো হয়নি, হাতেও তেমন একটা টাকা পয়সা নেই যে নতুন করে জমিতে চাষ দেব। তাই ভাবছি তোমার ওই বালাগুলো বিক্রি করে এবার জমিতে চাষ করব। কি বললে তুমি? তুমি ভাবলে কি করে আমার বালা বিক্রি করার কথা? আর তুমি জোর করেছিলে বলেই তো আমি বালাগুলো কিনেছিলাম। আমি কি জোর করেছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক থাক, আর কাঁদতে হবে না। নিজেই তো জোর করে বালার টাকাটা নিল, আর এখন বলছি কিনা আমি জোর করে দিয়েছি। কি পোল্ট্রিবাজ বউ রে বাবা! হায় ভগবান, এবার তো দেখি আগের চেয়েও কম ফসল হয়েছে। সব ফসল কেমন শুকিয়ে গেছে, গাছগুলাও মরা মরা। সবজি তো এবারও তেমন ভালো হলো না। কি যে করি! আর ওদিকে পটল তো সারগুলো দিয়ে ভালোই হাল চাষ করছে। এখন তো মনে হয় সারগুলো আমি নিয়ে নিলেই ভালো হতো, কিন্তু ওগুলার শিংগুলো যে বড় বড়, সে ভয়ে তো সারগুলো ওকে দিয়ে দিলাম। যাক বাবা, ভগবানের অসীম কৃপায় দুটো জমি কিনতে পেরেছি। এগুলো এবার আমি নিজে নিজেই চাষ করতে পারবো। দাদা আমাকে সারগুলো দিয়ে ভালোই করেছে, কিন্তু দাদার যে ফলন হচ্ছে না, কে জানে তার দিন কিরকম কাটছে। যাই গে, দাদার সঙ্গে একবার কথা বলে আসি। আরে, দেখছিস না গাছগুলো কেমন মরে যাচ্ছে? হুম, ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কি করবে কিছু ভেবেছো? কি আর ভাববো, গতবার এমনিতেই ফলন কম হয়েছে, তাই হাতে কোনো টাকা পয়সা নেই। ধার দেনা করে এবার যাও একটু জমি করলাম, কিন্তু ভগবান একেবারেই মুখ ফিরিয়ে রেখেছে। এদিকে পাওনাদাররা সবাই টাকার জন্য তাগাদা দিচ্ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। থাক দাদা, এসব চিন্তা করো না। আমার কাছে কিছু টাকা আছে, এগুলো দিয়ে না হয় এবার সব দেনা পরিশোধ করে দিও। আর বাদ বাকি টাকা দিয়ে কিছু বীজ কিনে ফেলো। মাটিতে ভালো করে সার আর পানি দিতে হবে। মাটির পুষ্টি কমে গেছে, তাই ফসল হচ্ছে না ঠিক মতো। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে কত ঠকিয়েছি, কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই সব ভুলে আমার খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছিস। তুই আমাকে ক্ষমা করে দে। আরে না না, কি বলছো দাদা? তুমি যদি আমাকে ওই সার দুটো না দিতে, তাহলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। তোমার কারণেই তো আমি স্বাবলম্বী হতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ দাদা।